প্রিয় ছাত্ররা, দেখো আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল কাইনেটিক্সে রাসায়নিক গতিবিদ্যার এই টপিকগুলো। এলিমেন্টারি রিঅ্যাকশন অ্যান্ড কমপ্লেক্স রিঅ্যাকশন, মলিকিউলারিটি, এছাড়াও আরো কিছু টার্ম আছে বা আরো কিছু টপিক আছে, আমরা ডিসকাস করব। প্রথমে দেখো এলিমেন্টারি রিঅ্যাকশন বা বাংলায় হচ্ছে মৌলিক বিক্রিয়া কাকে বলে। আগে সম্ভবত কথা প্রসঙ্গে এসেছিল, এলিমেন্টারি রিঅ্যাকশন হচ্ছে যেসব বিক্রিয়াগুলো এক ধাপে ঘটে। ওয়ান্সটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সংজ্ঞা দরকার নেই। রিঅ্যাকশন which occur in one step are called elementary reaction. Reactions which occur in one step are called elementary reaction. যে সমস্ত বিক্রিয়া এক ধাপে ঘটে তাদের বলা হয় এলিমেন্টারি রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া। উদাহরণ কি? উদাহরণ দেখো, NH4 NO2 কে যদি তাপ দেওয়া হয় তাহলে N2+ জল হবে। এটা একটা মৌলিক বিক্রিয়া যেটা এক ধাপে ঘটে। এছাড়া NO+O3 NO2+O2, এটা একটা এলিমেন্টারি রিঅ্যাকশন যেটা এক ধাপে ঘটে। বা NO+Cl2 2NO+Cl2 2NOCl, এটা এক ধাপে ঘটে। এগুলো এলিমেন্টারি রিঅ্যাকশন। এখন এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা জেনারেলি যদি A+2B থেকে C হয়, A+2B থেকে যদি C হয়, এটা একটা এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে এর ক্ষেত্রে আমরা রেট সমান লিখতে পারবো R রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই A এর মোলার কনসেন্ট্রেশন ইনটু B এর মোলার কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার 2। তো তার মানে এখানে আমরা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণের থেকেই রেট ইকুয়েশনটা লিখে দিতে পারছি। এখানে কিন্তু মাথাতে গাঢ়ত্বের ঘাতগুলোর আলফা বিটা দেওয়া হচ্ছে না। কেন? কারণ এখানে আর এক্সপেরিমেন্টের দরকার নেই। এক ধাপ বিক্রিয়ার ক্ষেত্রে, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যা সহগ আছে সেইগুলোই ঘাতে যাবে, পরীক্ষা করলেও সেটাই পাওয়া যাবে। অর্থাৎ এখানে থিওরি আর প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা বিক্রিয়াহার সমীকরণ লিখে দেব, এবং বিক্রিয়াহার সমীকরণ যখনই হয়ে যাচ্ছে তখনই আমরা দেখো অর্ডার পেয়ে যাচ্ছি। অর্ডার ইকুয়ালস টু 1 + 2 = 3। কারণ অর্ডার হলো গাঢ়ত্বগুলোর ঘাতের সমষ্টি। যেহেতু আমরা গাঢ়ত্বের ঘাত পেয়ে গেছি, সুতরাং আমরা লিখে দেব। তো তাহলে আমরা যদি এই বিক্রিয়াগুলো ধরি, উপরে যে বিক্রিয়াগুলো উদাহরণ দিয়েছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে অর্ডার কত হবে? এই বিক্রিয়াটা এর অর্ডার হলো 1। এটার অর্ডার কত? 1 + 1 = 2। এটার অর্ডার কত? 2 + 1 = 3। তাহলে সমীকরণ থেকে আমরা অর্ডার বলে দিতে পারছি, যেটা আগে পাচ্ছিলাম না। হ্যাঁ, এবারে আমরা যেটা করব কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়া। কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়া কোনগুলো? যে সমস্ত বিক্রিয়াগুলো একাধিক ধাপে
একাধিক মৌলিক ধাপে সংঘটিত হয় তাদের বলা হয় জটিল বিক্রিয়া। তো reactions which occur in more than one step are called complex reactions. Reactions which occur in more than one step are called complex reaction. অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় তাদের বলা হয় জটিল বিক্রিয়া। এখন এক্ষেত্রে প্রত্যেকটা ধাপ হলো এক একটা মৌলিক বিক্রিয়া। Here each step is an elementary reaction. প্রত্যেকটা ধাপ হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে আমরা এটাও বলতে পারি যে সমস্ত বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় তাদের বলা হয় জটিল বিক্রিয়া। যাই হোক, উদাহরণ দেখো। উদাহরণ যেমন NO প্লাস Cl2 2NO প্লাস Cl2 2NOCl নাইট্রোসিল ক্লোরাইড, এই যে বিক্রিয়া এটা একটা জটিল বিক্রিয়া। N2O5 বিয়োজিত হয়ে NO2 প্লাস O2 হয়, 2N2O5 থেকে 4NO2 প্লাস O2, এটা একটা জটিল বিক্রিয়া। তারপরে NO প্লাস NO2 প্লাস CO NO প্লাস CO2, এটা একটা জটিল বিক্রিয়া। তো এইভাবে বেশ কিছু বিক্রিয়া আছে, বেশিরভাগ বিক্রিয়া জটিল বিক্রিয়া, আর যেগুলো একাধিক মৌলিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। তো তার মধ্যে একটা আমি দেখাচ্ছি, দেখো যে এই বিক্রিয়াটা NOCl2 NO প্লাস Cl2 থেকে NOCl, এইটা কটা ধাপে হয় দেখো, দুটো ধাপে হয়। This reaction occurs in two steps. একটা হলো প্রথমে NO প্লাস Cl2 থেকে NOCl2 হয়, আর দ্বিতীয় ধাপে NO প্লাস NOCl2 এখান থেকে 2NOCl হয়। এই দুটো ধাপে বিক্রিয়াটা ঘটে। তো এইরকম আরো যে সমস্ত বিক্রিয়াগুলো উদাহরণ দিয়েছি সেগুলোর একাধিক ধাপে ঘটে। তো একটা উদাহরণ জাস্ট জেনে রাখবে তোমরা, তাহলেই হবে। তাহলে জটিল বিক্রিয়ার ব্যাপারটা হলো, এখন জটিল বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে প্রত্যেকটা ধাপ এক একটা এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে এখানে আমি রেট সমান লিখতে পারবো K ইন্টু NO ইন্টু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখো মলিকিউলারিটি, এর আগে আমি অর্ডার বলেছিলাম, অর্ডার সমান তাহলে কি সহগগুলোই অর্ডার হয়ে যায়। রেটটাও আগে লেখা যেতে পারে, রেট ইকুয়ালস টু, এখানে প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে আমরা যদি রেট ইকুয়েশন লিখি, এখানে K ইন্টু NO ইন্টু Cl2, এটা হবে। তাহলে অর্ডার এখানে দেখো 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হচ্ছে, আর এটার ক্ষেত্রে রেট ইকুয়ালস টু K ইন্টু NO ইন্টু NOCl2, এখানে অর্ডার হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তো এখানে প্রত্যেকটা ধাপের একটা আমরা রেট ইকুয়েশন পাচ্ছি, সেখান থেকে একটা অর্ডার পাচ্ছি, এবং এখানেও তাই। কিন্তু
ওভারঅল বিক্রিয়াটার ওভারঅল অর্ডার কত সেটা আমাদের এক্সপেরিমেন্ট থেকে জানতে হবে। কারণ আমরা আগেই বলেছি যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একমাত্র অর্ডারটা সহগ থেকে বলে দেওয়া যায়, সমীকরণ থেকে, কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক যে অর্ডার সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো না। ওভারঅল অর্ডার কত সেটা আমাদের এক্সপেরিমেন্ট টু বি ডান। এক্সপেরিমেন্ট করে আমাদের দেখতে হবে বিক্রিয়াটার ওভারঅল অর্ডার কত, এবং সেক্ষেত্রে কিছু বিষয় আছে যে ওভারঅল অর্ডার আমরা তো বিক্রিয়াহার সমীকরণ থেকে পাবো। সেই বিক্রিয়াহার সমীকরণটা কি হবে, ওভারঅল বিক্রিয়াহার সমীকরণটা কি হবে? তো এখানে আমরা যদি বিক্রিয়া ওভারঅল রিয়াকশনটা লিখি, ওভারঅল রিয়াকশন ইকুয়ালস টু ধরো 2NO প্লাস Cl2 NOCl 2NOCl, এটা ওভারঅল বিক্রিয়া। এই রেট ইকুয়েশনটা কি হবে সেটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট ছাড়া বলতে পারবো না, এখান থেকে বলা যাবে না। এখান থেকে বলা যাবে মেকানিজম থেকে। তাহলে আমাদের জানতে হবে যে এই যে দুটো ধাপ ঘটছে, এই দুটো ধাপ সমান স্পিডে ঘটে কিনা। একজন যদি স্লো হয়, একজন যদি ফাস্ট হয়, তাহলে যে স্লো তার উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে, তার সাথে কি বিক্রিয়ার হার সমীকরণ হবে সেটা আমরা এরপরে আসছি যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে অর্ডারটা বের করি বা বিক্রিয়া হার সমীকরণ বের করি। তো আপাতত আমরা জটিল বিক্রিয়া কাকে বলে এবং উদাহরণ, যে কোনো একটা উদাহরণ জেনে রাখলাম, এইটা উদাহরণ। তো এক্ষেত্রে এই প্রত্যেকটা ধাপের অর্ডার অত আমাদের না করলেও হবে, ওভারঅল অর্ডারটা করতে হবে, সেটা আমরা পরে আসছি, মেকানিজমে আসবো। এখন এই যে মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়া পড়া হলো, এখানে আরেকটা টার্ম আছে দেখো, মলিকিউলারিটি। মলিকিউলারিটি বা আণবিকতা বাংলায়। আণবিকতাটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যেগুলো এক ধাপে ঘটে, অর্থাৎ মৌলিক বিক্রিয়া, সংঘটিত হতে ন্যূনতম যতগুলো পরমাণু, অণু, মূলক বা আয়ন প্রয়োজন, সেটাই হচ্ছে এই বিক্রিয়ার মলিকিউলারিটি। তো তাহলে এখানে সংজ্ঞাটা হচ্ছে, ইট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ atoms, molecules or atoms, molecules, ions or free radicals. It is the minimum number of atoms, molecules, ions or free radicals that take part, but that is essential for a reaction to occur. For a reaction for an, এখানে reaction for an elementary, for an elementary reaction to occur. তাহলে সংজ্ঞাটা হলো, it is the minimum number of atoms, molecules, ions or free radicals that is essential for an elementary reaction to occur. অর্থাৎ একটা মৌলিক বিক্রিয়া সংঘটিত হতে ন্যূনতম যতগুলো পরমাণু, অণু, আয়ন বা মুক্তমূলকের প্রয়োজন, সেটাই হচ্ছে মলিকিউলারিটি। তো এটা পয়েন্টস টু নোট, যেটা এখানে দুটো বিষয়। এক নম্বর হচ্ছে যে it cannot be zero or fractional.
এটা কোনোদিন শূন্য বা ভগ্নাংশ হতে পারে না, কারণ আমরা জানি একদম শূন্য পরমাণু সংখ্যা তো হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না, তাহলে এর একটা পূর্ণ সংখ্যা। জিরো অর ফ্র্যাকশনাল, ইট ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর 2 নম্বর, এটা আমরা it can be calculated from balanced chemical equation. The stoichiometry, the sum of stoichiometric coefficient of reactant gives the molecularity. অর্থাৎ এটা ব্যালেন্সড, ইট ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, অর্থাৎ সমিত সমীকরণ থেকে এটা আমরা গণনা করতে পারি। কিভাবে? দ্য সাম অফ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তৌলিক সহগগুলোর সমষ্টি, বিক্রিয়কের তৌলিক সহগগুলোর সমষ্টি হলো মলিকিউলারিটি। তো উদাহরণ দেখো, উদাহরণ আমরা প্রথমে একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের উদাহরণ, এটা কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে মলিকিউলারিটি টার্মটা অনলি ফর এলিমেন্টারি রিঅ্যাকশন। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট লিখে নাও 3 নম্বরে, যে ফর কমপ্লেক্স রিঅ্যাকশন there is no molecularity. জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মলিকিউলারিটি নেই। তবে জটিল বিক্রিয়া যেহেতু একাধিক মৌলিক বিক্রিয়ার সমষ্টি, সেক্ষেত্রে প্রত্যেকটা ধাপের মৌলিক বিক্রিয়া যে ঘটে প্রত্যেকটা ধাপে তাদের মলিকিউলারিটি আছে। In this case, each step being an elementary reaction has a molecularity. প্রত্যেকটা ধাপ যেহেতু একটা মৌলিক বিক্রিয়া, তাহলে এদের মলিকিউলারিটি আছে, কিন্তু ওভারঅল কোনো মলিকিউলারিটি জটিল বিক্রিয়ার ক্ষেত্রে নেই। আমরা উদাহরণ দেখব, দেখো তো এক্সাম্পল একটা হচ্ছে, দেখো NH4NO2 থেকে N2+H2, এটা ব্যালেন্স করলে 2H2। তো এখানে এই বিক্রিয়াতে এটা একটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন, এলিমেন্টারি রিঅ্যাকশন। এখানে কটা অণু অংশগ্রহণ করেছে? একটাই অণু অংশগ্রহণ করেছে, তাহলে মলিকিউলারিটি সমান 1। সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় ইউনিমলিকিউলার রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা ইউনিমলিকুলার বা এক আণবিক বিক্রিয়া। আবার দেখো NO+O3 থেকে NO2+O2, এখানে মলিকিউলারিটি, এটা একটা একধাপ বিক্রিয়া, এবং একধাপ বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে? The sum of stoichiometric coefficient of reactant gives the molecularity. তো এখানে এক, এখানে এক, stoichiometric coefficient, তাহলে molecularity equals to 1 + 1 = 2। তাহলে এটা একটা দ্বি-আণবিক বা বাইমলিকিউলার রিঅ্যাকশন। আরেকটা উদাহরণ দেখো, NO+Cl2, 2NO+Cl2 থেকে 2NOCl, এখানে মলিকিউলারিটি কত হবে? সমান 2 + 1 = 3 হবে।
অর্থাৎ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থেকে আমরা এখানে মলিকুলারিটিটা বলে দিতে পারছি। তাহলে এটা একটা ত্রি-আণবিক বিক্রিয়া, ত্রি-আণবিক বিক্রিয়া। এখন এইভাবে 4, 5, 6 ইত্যাদি থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু বাস্তবে in reality higher reactions with higher molecularity are unavailable, are rare, বিরল। মানে উচ্চ আণবিকতা সম্পন্ন বিক্রিয়া হচ্ছে বিরল। কারণটা সেটা আমরা পরে আসছি, যখন আমরা বিক্রিয়ার তত্ত্ব পড়ব সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কেন উচ্চ আণবিকতা সম্পন্ন বিক্রিয়া বিরল। তো যাই হোক, তাহলে আণবিকতার ব্যাপারটা আমরা পেলাম। এখন দেখো, আমরা এর আগে এই যে 3টে বিক্রিয়ার উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ, এক মৌলিক বিক্রিয়ার উদাহরণ, সেখানে অর্ডার কত করে পেয়েছিলাম? অর্ডারও এখানে পেয়েছিলাম 1, এখানে অর্ডার পেয়েছিলাম 2, এখানে অর্ডার পেয়েছিলাম 3। তাহলে কি বোঝা যাচ্ছে যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে অর্ডার এবং মলিকুলারিটি সেম হয়। অনেক সময় প্রশ্ন দেওয়া হয় কখন অর্ডার এবং মলিকুলারিটি সেম হয়? তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সেম হয়। কারণ হচ্ছে কি, যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমীকরণ থেকেই বিক্রিয়া হার সমীকরণ লিখে দিই, এবং সেখানে বিক্রিয়কের যে সহগ থাকে সেটাই ঘাতে যায়, আর ঘাতটাই হচ্ছে ক্রম। সুতরাং এখানে আমরা সেই অর্ডার আর মলিকুলারিটি সেম পাচ্ছি। তাহলে উদাহরণগুলো জেনে রাখবে। আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মলিকুলারিটি হয় না, সেখানে প্রত্যেকটা ধাপ যেহেতু এক একটা মৌলিক বিক্রিয়া, তার ক্ষেত্রে মলিকুলারিটি হয়। আচ্ছা, মলিকুলারিটি হয়ে গেল। তাহলে 3টে টার্ম আমরা আলোচনা করলাম। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিঅ্যাকশন মেকানিজম, বিক্রিয়ার ক্রিয়া কৌশল। একটা বিক্রিয়া কিভাবে ঘটে, কতগুলো ধাপে ঘটে, সেই ধাপগুলোতে কি কি পদার্থ উৎপন্ন হয়, এবং সেই ধাপগুলোর প্রত্যেকটার স্পিড সমান কিনা ইত্যাদি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা বিক্রিয়া হার সমীকরণ থেকে জানতে পারি না। আমরা বিক্রিয়া হার সমীকরণ, ধরো a প্লাস 2b থেকে c, এটা বিক্রিয়া হার সমীকরণ, r সমান k ইন্টু a টু দ্য পাওয়ার আলফা b টু দ্য পাওয়ার বিটা, এরকম লিখেছি। তো এই যে বিক্রিয়া হার সমীকরণ, এটা থেকে আমরা শুধুমাত্র বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের কি সম্পর্ক সেটা জানতে পারছি। বিক্রিয়কের গাঢ়ত্ব চেঞ্জ করলে রেটটা কিভাবে চেঞ্জ হয় সেটা জানতে পারছি, বা বিক্রিয়া হার ধ্রুবক জানতে পারছি। কিন্তু বিক্রিয়াটা কিভাবে ঘটে, কতগুলো স্টেপে ঘটে, তো সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তবে হ্যাঁ, বিক্রিয়া হার সমীকরণ থেকে কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায়, যার উপর বেস করে আমাদের বিক্রিয়ার গতিপথ বা কলাকৌশলটা ঠিক করা হয়। তো তাহলে রিঅ্যাকশন মেকানিজম বলতে আমরা কি বুঝবো, যে কোনো রাসায়নিক বিক্রিয়া কতগুলো ধাপে সংঘটিত হয়, এবং সেখানে মধ্যবর্তী কি কি পদার্থ উৎপন্ন হয়, কোন ধাপগুলো কতগুলো কিরকম স্পিডে হয়, স্লো না স্পিডে ফাস্ট হয়, এই সমস্ত বিষয় যেখানে জানা যায় সেটা কি বলা হয়? রিঅ্যাকশন মেকানিজম। রিঅ্যাকশন মেকানিজমের সংজ্ঞা দরকার নেই। তো এখানে আমাদের কতগুলো টার্ম আছে। একটা হচ্ছে দেখো ইন্টারমিডিয়েট বা বাংলায় হচ্ছে অন্তর্বর্তী পদার্থ। আর একটা টার্ম আছে, এটা 1 নম্বর হলো। 2 নম্বর আরেকটা টার্ম আছে R/D স্টেপ। এটা আগে পুরো লিখি, রেট ডিটারমিনিং স্টেপ।
এটাকে আরডি স্টেপ বলা হয়। এই দুটো টার্ম আছে রিঅ্যাকশন মেকানিজমের ক্ষেত্রে। ইন্টারমিডিয়েট কি? ইন্টারমিডিয়েট হচ্ছে বিক্রিয়া চলাকালীন মাঝখানে কিছু কিছু পদার্থ উৎপন্ন হয় যেগুলো অস্থায়ী, যেগুলো আবার বিক্রিয়া অংশগ্রহণ করে ফাইনাল প্রোডাক্ট হয়ে যায় এবং বিক্রিয়া হার সমীকরণে এরা থাকে না, তাদেরকে আমরা ইন্টারমিডিয়েট বলি। আর রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে যখন কোনো জটিল বিক্রিয়া একাধিক ধাপে ঘটে। জটিল বিক্রিয়া যখন একাধিক ধাপে ঘটে তখন সেই বিক্রিয়াগুলো মধ্যে কিছু বিক্রিয়া আছে স্লো হয়, কিছু বিক্রিয়া আছে ফাস্ট হয়। এদের মধ্যে যে বিক্রিয়ার সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ যেটা, তার উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করছে। সুতরাং সেই বিক্রিয়ার মানে সেটা কি আমরা বলবো রেট ডিটারমিনিং স্টেপ, হার নির্ণায়ক ধাপ। সুতরাং আমাদের রিঅ্যাকশন মেকানিজমে দুটো টার্ম আমরা পাচ্ছি, ইন্টারমিডিয়েট আর রেট ডিটারমিনিং স্টেপ। একটা উদাহরণ দেখো, আমি এর আগে উদাহরণটা দিয়েছি যে 2NO প্লাস Cl2 থেকে, আচ্ছা ওটা নয়, এইটা ধরো NO প্লাস NO2 প্লাস CO থেকে NO প্লাস CO2, এটা একটা বিক্রিয়া আছে, এটা একটা জটিল বিক্রিয়া, দুটো ধাপে ঘটে। স্টেপ 1 এ NO2 প্লাস NO2 থেকে NO3 প্লাস NO এটা হয়। আর স্টেপ 2 তে NO3 প্লাস CO NO2 প্লাস CO2, এটা দ্বিতীয় ধাপ। এখন এই ধাপটা হচ্ছে স্লো আর এই ধাপটা হচ্ছে ফাস্ট। এখন আমরা যেটা বলতে চাইছি যে ইন্টারমিডিয়েট, তাহলে এখানে কে? ইন্টারমিডিয়েট হচ্ছে এখানে NO3। ইন্টারমিডিয়েট হলো NO3। কেন? কারণ এই NO3 অস্থায়ী এবং এই NO3 আবার বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়ে যাচ্ছে। NO3 অস্তিত্ব কিন্তু পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়েছে। আর আরডি স্টেপ কোনটা? রেট ডিটারমিনিং স্টেপ। দুটো স্টেপ মধ্যে একটা ফাস্ট একটা স্লো, তাহলে স্লোটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে স্টেপ 1 হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, হার নির্ণায়ক ধাপ। এখন রেট ইকুয়েশন যেটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন হচ্ছে R সমান K ইন্টু NO2 এর স্কয়ার। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে বিক্রিয়া হারের সমীকরণ হচ্ছে R সমান K ইন্টু NO2। তার মানে এখানে দেখো, যদিও বিক্রিয়ার মূল সমীকরণ যেটা, সেখানে কিন্তু NO2 আছে, CO আছে, CO একটা বিক্রিয়ক, কিন্তু বিক্রিয়া হার সমীকরণ যেটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেল সেটা NO2 স্কয়ার, অর্থাৎ CO এখানে নেই। এর আগে আমরা বলেছি যে বিক্রিয়া হার সমীকরণে বিক্রিয়ক থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা তারও একটা উদাহরণ। এইবারে দেখো বিক্রিয়া হার সমীকরণ কিভাবে বিক্রিয়ার মেকানিজম এর একটা দিক নির্দেশনা দেয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। বা একটা বিক্রিয়া মৌলিক না জটিল, সেটা কিভাবে আমরা বিক্রিয়া হার সমীকরণ থেকে জানতে পারছি সেটা দেখো। যদি আমাদের এই বিক্রিয়াটা এক ধাপই ঘটতো, তাহলে কিন্তু এখানে বিক্রিয়া হার সমীকরণে CO থাকতো, NO2 থাকতো, CO থাকতো। যেহেতু এই বিক্রিয়ার হার সমীকরণ এই রকম, তাহলে নিশ্চয়ই বিক্রিয়াটা এক ধাপে ঘটছে না, একাধিক ধাপে ঘটছে। সেখান থেকে দুটো ধাপ ঠিক করা হলো, এটা একটা, এটা একটা। এবং
NO3 এক্সপেরিমেন্ট করে অস্তিত্ব প্রমাণ করা হলো। সুতরাং এটা অনেকটা সাপোর্ট এভিডেন্স হলো। আরো একটা বিষয় দেখো, এই যে আমরা স্টেপ 1টা স্লো পেয়েছি, তাহলে আমাদের রিয়াকশন মেকানিজমের নিয়ম অনুসারে স্লো স্টেপটাকে আমরা বলছি RD স্টেপ। বিক্রিয়ার হারটা এর উপরই নির্ভর করে। তাহলে 1 নম্বর স্টেপ, তাহলে রেট ইকুয়েশন ফ্রম স্টেপ 1, এটা কি হবে? স্টেপ 1 এ আমরা এই দুটোকে পাচ্ছি R ইকুয়ালস টু K ইনটু, এটা যদি আমি K1 ধরি, ধরো NO2 K1 ইনটু NO2 স্কয়ার। আর রেট ইকুয়েশন ফ্রম স্টেপ 2, এটা হলো R সমান K2 ইনটু NO3 ইনটু CO। এখন তাহলে দুটো স্টেপ থেকে আমরা দুটো পাচ্ছি রেট ইকুয়েশন। এইটা কার, এই দুটোর মধ্যে কোনটা এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করছে? সেটা হচ্ছে প্রথমটা। তার মানে স্লো স্টেপ যেটা, তার রেট ইকুয়েশনটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। এইটা যদি হয় তাহলে জানবে যে মেকানিজমটা সঠিক হয়েছে। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইটাকে আমরা রেট ইকুয়েশন ধরবো এবং এই রেট ইকুয়েশন অনুযায়ী বিক্রিয়ার অর্ডার হবে 2। therefore order equals to 2। তাহলে বিক্রিয়াটার সামগ্রিক ক্রম হচ্ছে 2। আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে বলেছি মলিকিউলারিটি নেই, তবে প্রত্যেকটা স্টেপের মলিকিউলারিটি আছে। তো স্টেপ 1 এর মলিকিউলারিটি 2, স্টেপ 2 এর মলিকিউলারিটিও 2। তো তাহলে রিঅ্যাকশন মেকানিজমটা কিভাবে আমরা করি, আর সেখানে কে ইন্টারমিডিয়েট, কে রেট ডিটারমিনিং স্টেপ, সেটা আমরা জানতে পারলাম। একটা উদাহরণ জেনে রাখলেই হবে। তো তাহলে আমরা এ পর্যন্ত এলিমেন্টারি রিঅ্যাকশন, কমপ্লেক্স রিঅ্যাকশন, মলিকিউলারিটি, অর্ডার, রিঅ্যাকশন মেকানিজম জানতে পারলাম। এখানে তোমাদের একটা ডিফারেন্সও করতে হবে, ডিফারেন্স বিটুইন অর্ডার এন্ড মলিকিউলারিটি। অর্ডার এবং মলিকিউলারিটির মধ্যে কি পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যে আমরা অনেক কিছু বিষয় জেনে গেছি অর্ডার এবং মলিকিউলারিটির, সেখান থেকে আমরা পার্থক্য করে নিতে পারবো। তাহলে 1 নম্বর পয়েন্টে তুমি ডেফিনিশন দেবে। 2 নম্বর পয়েন্টে কি হবে? অর্ডারটা কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, আর মলিকিউলারিটিটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, মানে নেচার যেটা। আচ্ছা, নেচারটা হচ্ছে, প্রকৃতিটা হচ্ছে, অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টাল, পরীক্ষালব্ধ, আর মলিকিউলারিটি হলো তাত্ত্বিক। অর্ডারটা আমরা কি করে পাচ্ছি? বিক্রিয়াহার সমীকরণ, বিক্রিয়কের ঘাত থেকে পাচ্ছি। আর মলিকিউলারিটি কি করে পাচ্ছি? বিক্রিয়া সমীকরণ সহগ থেকে পাচ্ছি। তাহলে দুটোর নেচার আলাদা। 3 নম্বর, ভ্যালু বা মান। অর্ডারের ক্ষেত্রে শূন্য হতে পারে, নেগেটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, সব। কিন্তু মলিকিউলারিটি আগে আমরা বলেছি শূন্য কোনোদিন হবে না, ভগ্নাংশ হবে না। 4 নম্বর, এফেক্ট অফ টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন। অর্ডারের উপর এর প্রভাব আছে। আমরা কোন একটা বিক্রিয়ার শর্ত, অর্থাৎ তার তাপমাত্রা, চাপ, গাঢ়ত্ব ইত্যাদি পরিবর্তন করে অর্ডার পরিবর্তন করে দিতে পারি, কিন্তু মলিকিউলারিটি পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? তাহলে মোটামুটি এরকম কয়েকটা পয়েন্ট বইতে ছক করে দেওয়া আছে, করে নেবে। 2 নম্বর যদি থাকে 4টে পয়েন্ট দিয়ে দেবে। তাহলে অর্ডার আর মলিকিউলারিটির মধ্যে ডিফারেন্স হয়ে গেল। এবারে আমরা যেটা করব, ডিফারেন্সিয়াল and integral form of rate
ইকুয়েশন, ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ফর্ম অফ রেট ইকুয়েশন, বিক্রিয়া হার সমীকরণের অন্তর্কলিত এবং সমাকলিত রূপ। দেখো তাহলে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ফর্ম অফ রেট ইকুয়েশন, বিক্রিয়া হার সমীকরণের অন্তর্কলিত এবং সমাকলিত রূপ। তো আমরা যে বিক্রিয়া হার সমীকরণ লিখেছি এর দুটো রূপ পাওয়া যায়, একটা হচ্ছে অন্তর্কলিত রূপ, প্রথম যে আমরা রূপটা লিখি সেটা অন্তর্কলিত রূপ। কিন্তু এই অন্তর্কলিত রূপ থেকে বিক্রিয়া হারের সঙ্গে গাঢ়ত্বের বা সময়ের সাথে সাথে বিক্রিয়া হারটা কিভাবে, বিক্রিয়কের গাঢ়ত্ব কিভাবে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু সঠিকভাবে বোঝা যায় না। তার জন্য আমাদের সমাকলিত রূপ চাই, অর্থাৎ ডিফারেন্সিয়াল অন্তর্কলিত রূপটাকে সমাকলিত করলেই আমরা সমাকলিত রূপ পাবো এবং সেখান থেকে আমরা ওই সময়ের সাপেক্ষে বিক্রিয়কের গাঢ়ত্ব কতটা হ্রাস পাচ্ছে বা কতটা বিক্রিয়ক অবশিষ্ট থাকছে সেগুলো আমরা জানতে পারবো। দেখো আমরা একটা সিম্পল বিক্রিয়া ধরে নিচ্ছি, এটা এই যে বিষয়টা এটা বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রেই হবে। আমাদের সিলেবাসে শূন্য ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়া এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হবে, সিলেবাসের মধ্যে আছে। প্রথমে আমরা শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে করব জিরো অর্ডার রিঅ্যাকশন। আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম শূন্য ক্রম বিক্রিয়ার, তো এখানে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন, এখানে আমরা সাধারণভাবে করব। একটা সিম্পল বিক্রিয়া ধরো এ থেকে বি ধরে নেওয়া, এ থেকে প্রোডাক্ট, তাহলে এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ফর্ম, আচ্ছা সরি এখানে তুমি ধরে নাও লেট concentration of A at time t after the reaction starts is A। আমরা ধরে নিচ্ছি যে বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এটা A। তাহলে ডিফারেন্সিয়াল, দেয়ারফর ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন এটা হবে মাইনাস dA by dt equals to k of a to the power 0। মাইনাস dA by dt হচ্ছে এর গাঢ়ত্ব পরিবর্তনের হার বা এর গাঢ়ত্ব হ্রাসের হার। এবার যেহেতু a to the power 0 সমান k, এই 1, তাহলে এটা k হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল, সরি therefore minus dA by dt এটা সমান k। এটা হলো শূন্য ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত রূপ, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমরা এখান থেকে সমাকলিত রূপে যাব। ইন্টিগ্রেটেড ফর্ম কি করে করা যাবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে একটু অ্যারেঞ্জ করে নাও। মাইনাস ডি অফ এ মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়ালস টু কে, এটা তো পেলাম 1 নম্বর সমীকরণ থেকে। এটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করে নিই, মাইনাস ডি অফ এ সমান কে ডিটি অন ইন্টিগ্রেশন by integrating
গ্রেটিং ইন্টিগ্রেশন করছি মাইনাস ডি অফ এ ইন্টিগ্রেশন ডি অফ এ ইকুয়ালস টু কে ইন্টিগ্রেশন ডিটি। কেটা যেহেতু ধ্রুবক বাইরে চলে আসবে, সেখান থেকে হবে মাইনাস এ সমান কে টি প্লাস জেড। এই জেডটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবারে এগুলো কোথাও সি দিয়ে লেখা হয়, কোথাও এ দিয়ে লেখা হয়, বিভিন্ন ভাবে ডিনোট করা হয়। তো এখানে আমরা জেড দিয়েই করছি না। তাহলে এটা তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন জেড এর মানটা আমাদের নির্ণয় করতে গেলে টিটাকে 0 করতে হবে। when t equals to 0, যখন বিক্রিয়া শুরু হয়নি, তখন a সমান কত হবে? a সমান হবে a0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ a। তখন এর যে গাঢ়ত্বটা আমরা পাবো সেটা হবে প্রারম্ভিক গাঢ়ত্ব, সেটাকে a0 লিখছি আমরা, এখানে সাবস্ক্রিপ্টে 0 দেওয়া। তাহলে therefore মানটা বসিয়ে দাও 2 নম্বর সমীকরণে। therefore from 2 we get কি পাবো? z equals to কি পাবো? এটা যদি 0 বসিয়ে দেয় মাইনাস a0, এটা পাবো। therefore এবার z এর মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় মাইনাস a সমান kt মাইনাস a0, और a0টাকে এদিকে নিয়ে চলে আসছি, a0 মাইনাস a সমান kt, और t সমান a0 মাইনাস a বাই k। এই যে সমীকরণ, যেটা সময়ের সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বের যে পরিবর্তন হয় তার ডাইরেকশন দিচ্ছে, সেটা প্রকাশ করছে, এটাকেই বলা হচ্ছে সমাকলিত রূপ। এটা 3 নম্বর সমীকরণ দাগ দিয়ে দাও। তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ হচ্ছে এটা, সমাকলিত রূপ এইটা। এখন if decrease in concentration of A equals to x, যদি এটা x হয় therefore a0 minus a equals to x। এর গাঢ়ত্ব হ্রাস কতটা হয়েছে সেটা যদি আমরা x ধরি, তাহলে x সমান কোনটা হবে? প্রাথমিক গাঢ়ত্ব মাইনাস অবশিষ্ট গাঢ়ত্ব, এতটা গাঢ়ত্ব হ্রাস হয়েছে, মাইনাস করলেই পাবো। therefore সেক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? t equals to x by k, or x equals to